জায়গায় চাকরি করে আর যাই করে অন্তত এখানে একবার হলেও দিই, তাই তো? একবার হলেও 3 নম্বর ধাপে যাবো, ঠিক আছে? এই ইচ্ছা, এই ইচ্ছাটুকু তো আছে। এই দুইটা দফা থেকে কি অর্জন করতে পারবে? বিপিএসসি আর করি না বিসিএস। বিপিএসসি একটা প্রতিষ্ঠান, বিসিএস একটা, একটা হলো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, আরেকটা কি বাংলাদেশ সিভিল সার্ভিস। যারা এই বিসিএস পরীক্ষাটা নেয় তারা হলো বিপিএসসি। প্রতিষ্ঠানটা পরীক্ষা নেয়, পরীক্ষার নামটা হলো BCS, ঠিক আছে? এরা 3টা ধাপে বাছাই করে। একটা দিলি, যেটা কত নম্বর? 200। রিটেন কত? 900 প্লাস 200, এটা করতেছে এখানে 200। এই বছর তো এখন পর্যন্ত 280% টাকা ইয়ে হয়নি, বুঝছেন? তোমার হতে পারে সব যেটা এটা একটা সময় ক্ষেত্রে 40 পর্যন্ত ছিল, 35 থেকে শুরু করছে হচ্ছে 200, এখানেও 50%। মানে আমি যদি 50% নাম্বার উঠাতে পারি আমি পাস করি, ঠিক আছে? দিল্লিতে এরকম কিছু না। আমি 200-র মধ্যে 100 পাইলে বা 150 পাইলেও যে আমার হবে এরকম কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমরা বলি দিল্লিতে ফেল করছে, আসলে পাস ফেল এটা কিছু না। দিল্লি 200 মধ্যে পরীক্ষা হবে, হওয়ার পরে সে পাস করবে না ফেল করবে এটা ওখানে কিছু নাই। ওখানে কি আছে, টার্গেট করে দেবে 10,000 ইন্ডিভিজুয়াল কেমিস্ট্রি, ওরা মিনিমাম 4 লাখ পরীক্ষা দিছো, 10,000 নি 10,000 জনকে রিটেনের জন্য ডাক। এবার 10,000 জন প্রথম থেকে নাম্বার দেখবে যে 200-র মধ্যে 120 পাইলে 10,000 হয়ে গেছে, তাহলে এর চেয়ে কম পাইলে আর তার হবে না। অথবা দেখা গেল যে 110 লাগতেছে 10,000, তাহলে এখন 110 পর্যন্ত নেই, বুঝতে পারছেন? এখন এই 10,000 আমার সময় নির্দিষ্ট না যে 10,000 নিবে না 15,000 নিবে। এটা ঠিক করে কি যে রিটেনে আমি কতজনকে আমার সে মনে করো কোন একটা বিসিএস আমার 2,000 জন নিবে, 2,000 জন নিবে, 2,000-এর মধ্যে চিন্তা করো 5 থেকে 6 গুণ আমি রাখবো বা 8 গুণ রাখবো। তো এইটার আমার নিয়ম আছে, মনে করো 5 গুণ রাখছে 10,000 রাখবে, রেখে দেখলো যে কোনো একটা সাবজেক্টে হয়তো বা হয়ে গেছে 2 গুণ, 50টা সিট আছে, 10,000 নেওয়ার পর দেখা গেছে সেখানে হয়েছে 20টা সিটের জন্য হয়েছে হয়তো বা তোমার 40 জন, তাহলে এখন বাড়াতে হবে, তখন আরেকটু নাম্বার নিচে রাখো। যে 110 পর্যন্ত নিচ্ছিলাম এখন তাহলে 105 নিয়ে দেখি যে ওই সাবজেক্টে বাড়ে কিনা, এইভাবে কম বেশি হবে। সুতরাং আমি পিভিতে ফেল করছি এটা কোনো কথা না, আমাকে ম্যাক্সিমাম নাম্বার রাখতে হবে, মানে ওই 10,000-এর মধ্যে থাকতে হবে, তার জন্য আমি আমার ম্যাক্সিমাম দিই। এই জন্য এই জায়গাটা সবচেয়ে বেশি, এই জায়গাটা যদি কেউ পান করে যেতে পারে এই জায়গাগুলো নিজে না। কারণ আমি লিখবো, আমি 50% নাম্বার পাওয়া যদি লিখতে পারি আমি পাস করবো, চাকরি হওয়া মানে সেটা পর। বাট দিল্লিতে আমি বলতে পারবো না যে আমার 120টা পাইছে আমার চান্স হবে, 100 নিচেও হয়। 35 যখন প্রথম 200 করে 100 নিচে হয়েছে, 100 নিচে 94% দিতে হয়, যেখানে 34-এ 100-র মধ্যে দেখা যাবে 70-80 দিয়েও অনেকটা হইতেছে। সেখানে কি হলো 200-র মধ্যে 100 নিচে চান্স হয়েছে, তার মানে কি যে 120 পাই, যে হলো তোমার 100 নিচে পাইছে তার যোগ্যতা কম। যোগ্যতার এখানে মাপকাঠি না, এখানে হলো তোমার সিট খুব কম থাকে, সেই কারণে এই সমস্যা। এখন কেউ যদি শুধু 200 থেকে একবার চান্স পেতে পারে, চান্স মানে কি রিটেনের যোগ্যতা দিবে, তার জন্য অনেকটা ইজি হয়েছে। ডিগ্রি পাস করাটাই কঠিন, ঠিক আছে? ডিগ্রিটা সত্যি পাস করা কঠিন, ডিগ্রির বাধা অতিক্রম করা কঠিন। তুমি চিন্তা করো প্রায় 4 লাখের নিচে এখন পরীক্ষা দেয়, 4 লাখ থেকে 10,000 বা 15,000 সর্বোচ্চ 10-15,000 উপর নেয়। শুধু 134-এ 2বার রেজাল্ট দিয়ে নিছিল 20,000, 20-21,000।
দুইবার রেজাল্ট দিতে হয়েছে, কারণ ওই যে কোটা নিয়ে ঝামেলা হচ্ছিল সেটা আলাদা ছিল। তো এই ক্লিনিকে 4 লাখের মধ্যে যদি তুমি 20,000 আসতে চাও তাহলে কি পরিমাণ কম্পিটিশন হবে, আগে ভয় কখনো বলবো। এবার এখানে আসো, ক্লিনিকে মনে করো তোমার হয়ে গেছে 10,000 তোমার রিটেন, রিটেনে 200 মাস, তাই না? সরি, 900 আর 200, 900 কেন জানো? 900 মধ্যে 900 মধ্যে বাংলায় আছে কত? 200, ঠিক আছে। তারপরে ইংলিশে বলো, তারপর কি আছে? বাংলাদেশে অ্যাফেয়ার্স আছে, এখানে আছে 200। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে 100, জেনারেল সায়েন্স আছে 100, ম্যাথ আছে এই যে 900, এই 900 হচ্ছে জেনারেল ক্যাডার। জেনারেল ক্যাডার মানে কি, যেখানে সবাই যেতে পারে। একটা ইঞ্জিনিয়ার, আমি কি ডাক্তারে যেতে পারবো? আমি সাবজেক্টে পড়ছি, আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং এ যেতে পারবো, সিভিলে যেতে পারবো না, মেকানিক্যালে যেতে পারবো না, কৃষিতে যেতে পারবো না। আবার যে কৃষি পড়ছে সে আবার ফিজিক্সে ম্যাথে আসতে পারবে। এগুলো হচ্ছে ওনার প্রফেশন, ঠিক আছে। জেনারেল হলো যে ক্যাডার গুলোতে প্রধান কয়টা ক্যাডার, 26টা। অবজেক্টিভে আসে 2024 সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগের একটা নীতিমালা আছে। সিভিল সার্ভিসে যাওয়ার আগে নীতিমালাটা পড়বে, ঠিক আছে। ওটার পরীক্ষা হয় হচ্ছে চাকরি পাওয়ার পরে। ওই নীতিমালার উপরে চাকরি পাওয়ার পরে তোমাকে প্রথমে 300 মার্কের পরীক্ষা নিবে, যেখানে 50% পাস করতে হবে। পরে আবার 300 নিবে, যেখানে 60% পাস করতে হবে। সেই সময় আইন নীতিমালা এগুলো পড়া। সেই নীতিমালা আইনগুলোর মধ্যে একটা আছে নিয়োগ নীতিমালা, যেটা 2014 সালে, ঠিক আছে। এই নীতিমালা কি করবে, যে তোমার বয়স কত হবে, তুমি কোন কোন বিষয়ে চাকরির যোগ্য হতে গেলে কি পাস করতে হবে, সব তোমার পদোন্নতি কিভাবে হবে, সব নিয়ে একটা নীতিমালা আছে, ঠিক আছে। ডাউনলোড করে পড়ে নিতে। তো সেইটা অনুসারে 26টা ক্যাডার, আগে ছিল 27টা। একটা ক্যাডার কোথায় গেছে, ইকোনমিক বলে একটা ক্যাডার ছিল, সেই ক্যাডারটা অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাড হয়ে এখন হয়েছে 26টা। এই 26টার মধ্যে আমি যেতে পারবো, আমি কৃষিতে যেতে পারবো না, মেডিকেলে যেতে পারবো না, ইঞ্জিনিয়ারিং যেতে পারবো না। এই জন্য যে 2000 সিট থাকবে, 2000 সিট কিন্তু আমার না। সহজ ভাষায় করলে 450 থেকে 500 সিট থাকে, বাকি 1500 কিন্তু আমার না। এখন তো কোটা নয়, কোটা থাকলে 250। তো এই 550 সিটের জন্য আমাকে লড়তে হবে। এই জেনারেলের যে 900 আছে, এই 900-র সাথে এখান থেকে বিএম করবো 100, আর এইটা পাবে, তাহলে পায় কত, 700। জেনারেল সায়েন্সের 100 বার, আর বাংলা 200 জায়গা হলো কত, 100। তাহলে থাকে কত, 700 প্লাস এর সাথে 200 থাকবে তোমার যে সাবজেক্টে পড়ছে, এই 900। এরা হলো প্রফেশনাল। প্রফেশনাল কাজ ডাক্তার, যে ডাক্তার হবে মেডিকেল বিসিএস দিয়ে, সেই পরীক্ষা দিবেও 900, কিন্তু তার মেডিকেল সাবজেক্টের উপর দিবে 200, আর এখান থেকে দিবে কত, 700। টোটাল হিসাব হবে 900। যে ম্যাথের আছে সে করবার কি, যদি শুধু ম্যাথে থাকতে চায় তাহলে তাকে পরীক্ষা দিতে হবে 700 প্লাস নিজের সাবজেক্টের, ঠিক আছে। আর যারা দুইটাই পরীক্ষা দিতে চাও, জেনারেল ক্লাস, আর যদি শুধু জেনারেল দাও, যে আমি ম্যাথের টিচার হবো না, শুধুমাত্র জেনারেল ক্যাডার গুলো হবো, যে আপনি পুলিশ, অডিট, ঠিক আছে, আবগারি শুল্ক, ট্যাক্স, কর, হোম, এগুলাই যেতে চাই, ঠিক আছে। হেলথে যেতে চাই আমি, অন্য কিছু দিব না, তাহলে সে শুধু এই নয় এই এটা দিবা, এই নিজের সাবজেক্টে 200 শেয়ার দেবে। ধারণা ক্লিয়ার হোক, তাহলে সে করবা কি, শুধু এই জেনারেল যে সাবজেক্ট গুলো লিখলাম এই 900 শেয়ার, তাহলে সে নিজের সাবজেক্টের টিচার হতে হবে না, বা ডাক্তার, ইঞ্জিনিয়ার শেয়ার করতে। এবার সে যদি মনে করেন আমার দুইটা অপশনই দরকার, আমি যদি এখানে জেনারেল হয় তো বলো, তাহলে নিজের সাবজেক্টে আসবে,
মানে আমার দুইটা অপশনই খোলা থাকে। তার ক্ষেত্রে কি হবে তাহলে? তার ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে 1100 মার্ক, এই মাসে তো দিবেই, প্লাস এর সাথে আরো 200 নিজের সাবজেক্ট। এইটাকে বলা হয় আমার ঠিক আছে। অপশন তোমার আছে তিনটা, জেনারেল, অনলি প্রফেশনাল, কতটা কোনটা কোনটা দেয় সাধারণত কোনটা দেয়? বেশিরভাগই দেয় প্রথমবার তো চাকরি একটা দরকার, বহুত মানে অপশন আমরা নষ্ট করতে চাই না। এরপর হওয়ার পরে যদি মন চাই যে না এখন তো একটা চাকরি হয়েছে আমি সুইচ করবো, তখন সে করে হয় জেনারেলে দেয়। বুঝতে পারছি? এখন আমরা শুরুতে বলতে চিন্তা করি মানে আমি তাহলে 1300 মার্কের জন্য আমার প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। এভাবে আরেকটা কথা বলি, যদি শুধু চিন্তা করা যাবে প্রিলি করা, শুধু প্রিলি নিয়ে চিন্তা করবো, তাহলে কিন্তু কিছু চাকরি হওয়ার সম্ভাবনা শুধু, কারণ প্রিলিতে চাকরি, প্রিলির নাম্বার চাকরিতে যোগ হবে না। প্রিলির যে 200, এই 200 কিন্তু তোমরা জেনারেল দিবে না। এটা কোথাও থাকবে না এখন। প্রিলি মানে কি? প্রিলিমিনারি মানে হচ্ছে প্রাথমিক বাছাই করতে, বাছাই পরীক্ষা তোমাকে বাছাই করে নিল, এরপরে যে 900 আর ভাইবার যে 200, এই 9 দিয়ে 1100 অথবা 1300, এই 1300-র মধ্যে তোমার কেদার, ঠিক আছে। এই জন্য ডিগ্রিটা পড়বা ঠিক আছে, কিন্তু সাথে সাথে রিটেনটাও শেষ করতে হবে। এখন তোমার অনেক সময় আছে, মাত্র সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার সর্বোচ্চ, তাই না, বা ফোর্থ ইয়ার। এখন থেকে যদি রিটার্ন না পড়ো, যদি মনে করো যে আমি পাস করে বের হয়ে যেয়ে তারপরে পড়া শুরু করবো, তাহলে আরো 2-3 বছর লাগবে। কারণ পাস করে বের হওয়ার পরে হাতে সময় থেকে 4 থেকে 5 বছর, তাই না, বা সর্বোচ্চ থেকে 6 বছর। একটা বিসিএস যদি প্রথম বিসিএস হয়, তাও নিয়োগ পাবো 3 থেকে 3.5 বছর পরে। যেদিন শুরু করবা সেদিন থেকে 3.5 বছর পরে, ম্যাক্সিমাম 3 বছর, মিনিমাম 3 বছর। তার মানে তুমি চাকরির বয়সের শেষের দিকে যেয়ে কিন্তু নিয়োগ পাবো। আর যদি একটা মিস করো বা দুইটা মিস করো, তাহলে নিয়োগ পাইতে পাইতে 30+ বয়স হয়ে যাবে। এবার 30+ বয়সে যখন চাকরিতে ঢুকবো, চাকরির শেষ প্রমোশন পর্যন্ত যাওয়ার আগে রিটায়ারে চলে যাবে। এই জন্য চেষ্টা করবো আগে থেকে, তোমরা আগে থেকে শুরু করতে চাইছি দারুণ, যাতে পড়াশোনা শেষ হতেই অনার্স মাস্টার্স, মাস্টার্স লাগে না, আগে বলে রাখবো। ওই চাকরির যে শর্ত সেখানে মাস্টার্স নেই, শর্ত নেই, শর্ত আছে 4 বছরের অনার্স, ঠিক আছে। অনার্স শেষ করার পর করে শুরু করবো। এখন কিভাবে করবো আমি তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে সায়েন্স, তাই আমার কথা ছিল জেনারেল সায়েন্স নিয়ে কথা বলবো। যে বিষয় আছে সেখানে আমার সায়েন্সের মতো সাধারণ বিজ্ঞান, জেনারেল সায়েন্সের কত পার্সেন্ট আছে জানো? 15। জেনারেল সায়েন্স আছে 15, আর রিটেনে আছে কত? রিটেনে আছে এই 115 আছে সায়েন্স, বেশিরভাগই তোমার আছে, তাই না? শুধু কি ম্যাথের নাকি বাইরে কিছু আছে? বাংলা তো আরো ভালো, 200 মার্কস আছে নিজে, তাই না? আছে কত? 35। বাংলা জানো, ধরো বাংলা মনে সায়েন্সের এতক্ষণ আমি সায়েন্সের থেকে যখন আছে এই সময় পাঁচটা বাংলায় আছে 35 হিন্দিতে, বুঝলো, আর রিটেনে আছে 200। বুঝতে পারো এমনি কতটা আগে আছে। আবার একটা বিষয় কোর্স সায়েন্সে মোটামুটি 100% শিওরিটিতে দেওয়ার মালিক আমি না, 95% বা 90% শিওরিটি তো 60-70% যারা সায়েন্সে করছে, যারা সায়েন্সে করছি তাদের ভাইভাতে মাস্ট বি 60-70%, বা যারা সায়েন্স পড়ছে তাদেরকে, সরি যারা বাংলা, তাদেরকে আবার সায়েন্স জিজ্ঞেস করতে হ্যাঁ করবে তাদের, যাদের যদি ইন্টারমিডিয়েট বা এসএসসি পর্যন্ত সায়েন্স থাকে তখন তার সায়েন্স থেকে জিজ্ঞেস, ঠিক আছে। এখন এই জায়গাটা
করবা কিভাবে? বিসিএস একটা প্রশ্ন আসছে যে, এখন তোমরা কিভাবে বলবো যেটা উত্তর সেটা মুখস্থ করেছে, তাই না? এই কাজ যদি করো, পরের প্রশ্নটা যদি ঘুরে দেওয়ার কথা, বুঝতে পারছি এর একটা অ্যান্সার আছে, সেই অ্যান্সারটা যদি মুখস্থ করো একটাই হবে, ওয়ান ডাইমেনশনাল ক্লাস। বাট এই প্রশ্নটা ভিন্নভাবে আসলে তখন কি করেছে? আবার এই প্রশ্ন যদি রিটেনে আসে, আছে সিলেবাসে দেখলাম যে পৃথিবী মনে করো যে এটা হচ্ছে বলতে বলবো মেরু অঞ্চল। প্রশ্নটা করলো মেরু অঞ্চলের পৃথিবীর ওজন সবচেয়ে বেশি কেন? তখন আমি কিভাবে অ্যান্সার করবো? আমি যদি শুধু মুখস্থ করি তাহলে বিপদ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে এটা করার সময় কোনভাবে কনফারেন্সটা ঠিক করবো যে এই অঞ্চলের সবচেয়ে বেশি, বেশি অঞ্চলে সবচেয়ে কম, সেটা কারণ সহ করতে হবে, সেটা করতেছি। আর বিশ্বের ক্ষেত্রে কি বলবো এটা কি জানি না। অনেক প্রশ্ন তোমরা যে গত 10 থেকে 50 পর্যন্ত দেখবা, ওই অপশন গুলো ভেঙে আবার পরে বিসিএস গুলোতে প্রশ্ন দিচ্ছে অপশন থেকে, এই জন্য অপশন সহ সমাধান করবে। কেন্দ্রে কেন্দ্রের ওজন সীমিত, এর কারণ থেকে এটা এক্সাম। তো কারণ তো আমার জন্য যেভাবে করবো দেখো, হচ্ছে কি ওজন। ওজন মানে হলো কি ডাব্লিউ সমান ডাব্লিউ ইকুয়াল এম। এমটা কি বস্তুর ভর, যেটা নিউটনের ফিজিক্স করছে কনস্ট্যান্ট। জি, জিটা কি হয়? জিটা ভেরিয়েবল, ঠিক আছে? দেখো জিটা ওখানে 4টা জায়গা আছে, মেরু অঞ্চল, মিশরীয় অঞ্চল, কেন্দ্র আর বৃষ্টি। দেখো এটা 0 ডিগ্রি, দেখো এটা কত বলছি, এই এর মাঝখানে একটা জায়গা আছে 23.8, 23.5 ডিগ্রি। এটা 23.5 ডিগ্রি পরিধিকে উত্তর, 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ, 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি এই ডিগ্রিগুলো মনে রাখবে। এখান থেকে বিল প্রশ্ন আসে, তার প্রশ্ন কিন্তু একটাই ছিল, কত 20,000 সাথে জন্য। এই 0 ডিগ্রি এটাকে বলা হয় বিশুদ্ধ রেখা। বিশুদ্ধ রেখা, এর আরেক নাম আছে, সেটাও আছে 0 ডিগ্রিকে কি রেখা বলে, সেটাকে কি বলে? মহাবৃত্তীয় রেখা। আরেক নাম কি? সবচেয়ে বড় রেখা এটা, মহাবৃত্তীয় রেখা। আর ফর্মাল নাম হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ। ফর্মাল নাম কি? 0 ডিগ্রি। এপাশেও লিখতে পারেন, এপাশেও আছে 0, ঠিক আছে? 0 ডিগ্রি অক্ষাংশ। তিনটা নাম। তাহলে এই লেখাটা কি করছে খেয়াল করো, পৃথিবীকে উত্তর আর দক্ষিণে সমান 2টা অংশে ভাগ করছে। এরপর একটা প্রশ্ন আছে যে পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান 2টা অংশে ভাগ করে সেই লেখার নাম। পৃথিবীকে কি করছে খেয়াল করো, এদিকে কি দক্ষিণ, এদিকে উত্তর, উত্তর আর দক্ষিণ সমান 2টা অংশে ভাগ করে দিছে না, এই রেখাটা নাই। এই জন্য রেখাটা বলা হয় 0 ডিগ্রি অক্ষাংশ, ঠিক আছে? তাহলে ওখান থেকে যদি তোমাকে প্রশ্ন আসে যে পৃথিবীকে সমান 2টা অংশে উত্তর মেরু আর উত্তর আর দক্ষিণে ভাগ করবে সেই রেখার নাম কি, এখান থেকে অ্যান্সার দিতে পারবে। আবার এই 23.5 উত্তর, এটাকে বলা হয়নি একটা প্রশ্ন আসছিল যে 23.5 ডিগ্রি রেখাতে বা
সরি বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটা গেছে, এই 23.5 ডিগ্রি। এরপর একবার আসছে, একবার তো ডাইরেক্ট আসলো যে বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করে, সেটা কি বলতেছি, কর্কটক্রান্তি রেখা অথবা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা। 23.5 ডিগ্রি উপরে গুলো উত্তর, নিচের গুলো দক্ষিণ। পরের বার প্রশ্ন আসলো যে কর্কটক্রান্তি রেখা, পরের বার কাছাকাছি, কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কোন স্থান দিয়ে গেছে। প্রথমবার ছিল বাংলাদেশের উপর দিয়ে গেছে, পরের বার বাংলাদেশের একটা নির্দিষ্ট জায়গা দিয়ে গেছে, একটা একাধিক জায়গা দিয়ে গেছে, তার মধ্যে একটা জেলার নাম ছিল। কেউ একটা বলতে পারবো যে এখানে ওই রেখার উপর দিয়ে একাধিক জেলা আছে, তারপর ব্রিজ ছিল, টমটম ব্রিজ, এরকম নাম আছে। ওই রেখা বরাবর যে জেলাগুলো আছে, জেলাগুলো মুখস্থ রাখতে হবে। ওই রেখা বরাবর শুধু তো কুমিল্লা না, ঠিক আছে, ওই যে ভূগোল আছে 15 মার্চে, ভূগোলের জ্ঞানও রাখা পড়বে, ওখানে আছে 15। ভূগোল আবার এই টাইপের বিষয়, জেনারেল নলেজের মধ্যে। এরপরে এইটাকে বলা হয় 23.5 ডিগ্রি, এই 23.66 থেকে 90, এই অংশটাকে বলা হয় মেরু অঞ্চল। মেরু অঞ্চল কত, 66 থেকে 90, এই অংশটাকে বলা হয় কি মেরু অঞ্চল। এখন এটা কোন মেরু অঞ্চল, উত্তর মেরু অঞ্চল। 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত অঞ্চলকে বলা হয় উত্তর মেরু অঞ্চল। উত্তর মেরুর আরেক নাম কি ছিল বলো, সুমেরু, আরেকবার কি সুমেরু অঞ্চল, ঠিক আছে। নিচেরটাতে কি করবো, দক্ষিণ মেরু বল, এই কোথায় কি দক্ষিণ মেরু বল, দক্ষিণ মেরু অঞ্চল বল, অঞ্চল বলবো কারণ আছে বলতেছি, দক্ষিণ মেরু অঞ্চল, মেরু অঞ্চল। আর ওই 90 ডিগ্রি ওটাকে বলা হয় উত্তর মেরু বিন্দু, আর নিচেরটাকে বলা হয় দক্ষিণ মেরু। কথা ক্লিয়ার? আচ্ছা, এইবার খেয়াল কর, ছিলাম কিন্তু ডাব্লিউ সমান এমজি তে, ওখানে যাওয়া হইতো। এই জি এর মানের সূত্রটা হলো জিএম বাই আর স্কয়ার, জিএম বাই আর স্কয়ার। জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, এমটা হলো পৃথিবীর ভর, আরটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। জি এর মান নির্ভর করতেছে কার কার উপরে, মহাকর্ষীয় ধ্রুবক জি, সেটা কনস্ট্যান্ট, ওর কোনো পরিবর্তন নাই। মহাবিশ্বের সব জায়গায় এক, ঠিক আছে। ওর একটা মান আছে, এত কঠিন আসে হচ্ছে রিটেন, সেটা হলো জি এর মানটা হলো 6.67 10 টু পাওয়ার মাইনাস 11, একক মনে নাই, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এমটা কত, 6 ইনটু 10 টু পাওয়ার 24 কেজি, এটা পৃথিবীর ভর, এটা কনস্ট্যান্ট। আর কত, ওইটা হচ্ছে এভারেজ, ওই মানটা এখানে কাজ করবে। এখানে আর এর মানটা চেঞ্জ হবে, খেয়াল করো, পৃথিবীটা কি সুষম বৃত্ত না, বৃত্ত হলে ব্যাসার্ধ এক থাকবে, পৃথিবী থেকে ডিম বাদ থাকবে। এই ক্ষেত্রে অনেকটা দেখা একটু বুঝতেছি, পৃথিবীটা এরকম ডিম বাদ থাকবে যদি হয়, এখান থেকে তো ব্যাসার্ধ, এটা ধরো ও, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, আর ও এ, আর এটা হলো আর ও বি, কোনটা বড় খেয়াল করবো, আর ও এটা কি বড় না, আর ও বিটা কি, তাহলে মেরু বরাবর ব্যাসার্ধ কি কম, বিষুব অঞ্চল বরাবর ব্যাসার্ধ বেশি। এটাও পৃথিবীতে আসে যে পৃথিবী ব্যাসার্ধ মেরু অঞ্চল মানে কোন কি বরাবর কম বা বেশি, বিষুব অঞ্চল বরাবর ব্যাসার্ধ বেশি, বিষুব অঞ্চল মেরু অঞ্চল বরাবর ব্যাসার্ধ কম। এখন আমার এখানে জিসিডব্লিউ জিএম আর স্কয়ার, এই দুইটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এরা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি আর। এখন এইখানে এই বিষুব অঞ্চলে আর বেশি,
আর যদি বেশি হয়, নিচের রাশিটা যদি বেশি হয়, তাহলে এই রাশিটার মান কি হয়? কম খেয়াল করো, এইটা হচ্ছে, এটা যদি বেশি হয় তাহলে এই মানটা কি হয়? বেশি জিনিস দিয়ে যদি ভাগ করি, নর্মালি উপরে আসা মনে করো 10, একে যদি 2 দিয়ে ভাগ করি হবে 5, যদি ধর 5 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 2। আলটিমেট এই মানটা কমে গেল, তার মানে নিচেরটা বড় হলে উপরেরটা কি হবে? ছোট হবে। তাহলে এখানে আর বেশি হলে জি কি হবে? কম হবে। আর জি যদি কম হয় ওজন কি হবে? ওজনও কি হয়েছে? কারণ কি জির সাথে ডাব্লিউ ছিল কি? জি কমলে ডাব্লিউ কম। তাহলে আমার কি দাঁড়ালো? বিষুব অঞ্চলে আর বেশি, জি কম, ঠিক আছে, ওজনও কম। এই তিনটা কথা মনে রাখতে হবে, এবং যদি এটা মুখস্থ রাখতে যাও পরীক্ষার হলে এলোমেলো লাগে। এই জন্য বলছি যে ফ্রিলি হইলেও করতে হবে রিটেনের মধ্যে করে। এখন অনেক সময়, এখনো মাত্র সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার বা থার্ড ইয়ার, চাকরিতে যেতে আরো 1-2 বছর লাগে, 3 মাসে এটা কমপ্লিট করে করতে হবে। এটা মনে রাখতে হবে। তাহলে এবার এখানে কি হলো খেয়াল করো তাহলে, আমার এখানে কি হবে? আর আর এটা এটা না, এখানে আমার আর কম, জি বেশি, ওজন ডাব্লিউ। মনে রাখতে পারবো না? মনে রাখবে? বিশুদ্ধ অঞ্চল, মেরু অঞ্চল, কেন বেশি কেন কম। এইবার পৃথিবীর কেন্দ্রে, কেন্দ্রে যে বলতেছ ওজন শূন্য, পৃথিবীর কেন্দ্রে, এটা দেখবার রিটার্নের প্রশ্ন আসে একটা, যে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন? ওই 2 মাসের 3 মাসের জন্য। এটা একটু বলতে পারবো যে কেন্দ্রে কেন শূন্য হয়? সায়েন্স ইন্টারভিউ বলছি, মনে আছে কারণ যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য হয় কেন? এখন থেকে করবো। এইখানে জি জি, এইখানে কেন্দ্রে জি এর মান শূন্য। প্রশ্নটা হচ্ছে পৃথিবীর জন্য তো পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? মুখস্থ লিখে দিলে ছিল, ওটা নিয়ে অসুবিধা নেই। বাট যখন রিটার্নে আসবে যে জি এর মান শূন্য কেন, তো ওজন শূন্য কেন, তো ওজন শূন্য কেন, তার এক লাইন লিখতে পারবো যে পৃথিবীর কেন্দ্রে জি শূন্য, তাই ওজন শূন্য। কারণ এখানে আমি জি, পৃথিবীর কেন্দ্রে যদি জি শূন্য লিখে হয় শূন্য, এটা একটা আমার বল, একটা কারণ লিখতে পারছো, বাট জিটা কেন শূন্য সেই কারণটাও লিখতে হবে। বিসিএস এর মধ্যে দেখো নাম্বার অল্প, লেখা বেশি, নাম্বার খুবই কম কিন্তু লিখতে হবে বেশি। ঠিক আছে, 4 ঘন্টায় এখন একটা লোডশিট নিতে পারো 15 দিন, তাই না? বা 2টা নিতে পারো, তাহলে পৃষ্ঠা হয় কত? 30, তাই না? আর ওখানে 3 ঘন্টা লিখবা 70, 75, 80 পৃষ্ঠা, 3 ঘন্টা। বুঝতে পারো? 70 পেজের নিচে কেউ লিখবে না, দেখবে তোমরাই লিখবা। তাহলে হাতের স্পিড তখন কি হবে, আর কি পরিমাণ, আর সেটা তো বড় বড় করে লিখে ইচ্ছা মতো যদি পেজ ভরে আসে, তোমার খাতা আগেই বাদ ফেল হবে। যেটা দরকার সেই কথাটাই লিখতে হবে সুন্দর করে, অল্প জায়গার মধ্যে বড় বড় করে পেজ ভরা। বুঝতে পারছি? তাহলে কি পরিমাণ লিখতে হবে, কি পরিমাণ তথ্য দিতে হবে, এটা মাথায় রেখে যদি ভালো কিছু করতে চাই। তো সেক্ষেত্রে আমার প্রথম কাজ হবে যে জি কেন দিল সেটা দেখাতে হবে। দ্বিতীয় কাজ হবে ডাব্লিউ ইকুয়াল এমজি। জি শূন্য হওয়ার কারণ হলো এটা পৃথিবী, এখানে জি মানে হলো এখানে একটা বস্তু আছে এন, পৃথিবীর ব্যাসার্ধ আর, এইখানে জি মানে হলো জিএম বাই আর, আর পৃথিবী থেকে 20 মিটার গভীরে যদি আসি সেক্ষেত্রে জি হলো 1 - h/r ইন্টু জি। এটা হলো জি। পৃথিবীর পৃষ্ঠে জিই মানে কি আর্থ ক্রাস্ট, পৃথিবী পৃষ্ঠ, সেখানে জি হলো জিএম বাই আর। এইটা কেন হয় তার আমার ব্যাখ্যা আছে, যে কেন জিএম বাই আর, সেটা আমাদের বিষয়। সেটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র আছে না, সেখান থেকে এটা আসে। সেই প্রশ্ন আমরা জানি, আমরা জি দেখি। এইখানে জি এর মানের সূত্রটা হলো 1 - h/r ইন্টু জি। এখানে এইচটা কি পৃথিবী থেকে কতটুকু গভীর এসে আছে,
সে 10 মিটার গভীরে আছে না 5 মিটার গভীরে আছে নাকি 1 কিলোমিটার গভীরে আছে সেটা হলো এইচ। ঠিক আছে, এখন আমার বের করতে হবে কথা পৃথিবীর কেন্দ্রে, কেন্দ্রে এইচ এর মান কত হবে? এইখানে দেখো, এইখানে এইচ সমান কি আর না, তারপর হবে এইচটা বলছি পৃথিবীর কতটা গভীরে আছে, পৃথিবীর কতটা গভীরে আছে, সেটা কেন্দ্রে দেখো মানে কি ব্যাসার্ধের সমান গভীরে আছে। এতটুকু তো ক্লিয়ার। তাহলে পৃথিবীর কেন্দ্রে, তো এখানে ব্যাখ্যার সময় করে লিখে রাখবা যে আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ একক গভীরে জি এর মান হবে জি এইচ ইকুয়াল 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জিই। এখন তাহলে এখান থেকে আমি লিখি আর বাই আর এইচ এর মান তাহলে কি দাঁড়াবে দেখো 1 মাইনাস 1 ইন্টু জি ইকুয়াল হবে 1 মাইনাস 1 মানে 0। এই ক্ষেত্রে পৃথিবীর কেন্দ্রে জি এর মান হবে 0। এই শূন্য মানটা হলো ওজন অংশ। ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ একক গভীরে জি এর মান, জি মানে জানো তো যতক্ষণ জি জি করতেছে অভিকর্ষ ত্বরণ। এর ইংলিশটা আমাকে ভাইবা জিজ্ঞাসা করেছে, অভিকর্ষ ত্বরণ এই ইংরেজি। আবার এই ইংলিশের তিনটিতে একটা প্রশ্ন আসছে যে জি জি এর ইংলিশ না, যদি তোমাদের এটা কি স্পেলিং থাকে না যে নিচের কোনটি কারেক্ট স্পেলিং সঠিক উচ্চারণ করতে ইংলিশের, এইটার ইংরেজি আসছে। একবার একটা পিডিতে আছে যে তরণের ইংলিশটা ছিল তরণের, ওর বানানটা জানো কি? এটার বানান জানো? বলো। এ এক্সি অ্যাক্সিলারেশন, এ ডাবল সি ই এল ই অ্যাক্সিলারেশন। বলো। অ্যাক্সিলারেশন হচ্ছে এই স্পেলিংটা আসছে, ওই জি এর ইংরেজিটা হলো অ্যাক্সিলারেশন ডিউ টু বড় ইংলিশ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কোন জায়গাতে ভাই বা এবার কার কোন জায়গায় কাজে লাগবে কোনো নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নাই। কোন জায়গার জিনিসের কোথায় কাজে লাগাবা, আমার এরকম একটা সেমিনারে গেছিলাম, তখন সম্ভবত থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়বো, তো একজন বলছিল যে বিসিএস এর প্রস্তুতিটা হলো মাস্টার্স অনার্স এর পরে, ওই একবার ক্লাস 5 বা 4-5 প্রাইমারি লেভেল থেকে শেষ পর্যন্ত মাস্টার্স বড় মাস্টার্স এর পরে সারা জীবনের যে সংক্ষিপ্ত যে জ্ঞানটুকু আছে সবগুলো দিয়ে তোমাকে করতে হবে। বুঝতে পারছি যে আমি অনার্স পাস করছি এই সাবজেক্টে, আমি মনে হয় অনেক কিছু শিখে গেছি। তুমি ম্যাথে পড়ছো, ম্যাথে তুমি অনেক কিছু পারো, সত্যি বলছি চাকরি করে। 33 জন টিচার পরীক্ষা দিছে, ক্যাডারে ছিল একজন। 33 জন টিচার ওই সময়ের একটা বিসিএস এর 33 জন পরীক্ষা দিয়ে হয়েছে কয়জন? একজন। তো এই টিচার গুলো ওই বিষয়ে এক্সপার্ট না হলে টিচার হতে আসেনি ওখানে, ক্যাডারে তাদের হওয়া উচিত ছিল। তো তখন আমার মাথার মধ্যে যে বিষয়টা আসছিল যে কেউ যদি একক বিষয়ে এক্সপার্ট হয় সে ক্যাডার হবে। ঠিক আছে, একক বিষয়ে এক্সপার্ট হলে যে আমি ম্যাথ খুব ভালো পারি, আমি সায়েন্স খুব ভালো পারি, ইংলিশ খুব ভালো পারি, আমি ক্যাডার হয়ে যাবো, সম্ভব না। তোমাকে প্রত্যেকটা বিষয়ে মানে এক্সপার্ট হতে হবে না, কিন্তু চেষ্টা করছি সর্বোচ্চটা বের করে আনবে প্রত্যেকটা বিষয়। আমি বাংলা পড়ছি, আমি ম্যাথ পারবোই না এই চিন্তা কোনো শক্তি হবে, বা আমি ম্যাথ পড়ছি আমার দ্বারা তো সাধারণ জ্ঞান মুখস্থ হয়নি। আমি সায়েন্সে পড়ি, আমাদের বলি যে আমি সায়েন্সে পড়ছি, আমার ম্যাথ সাধারণ জ্ঞান মাথায় থাকে না, মুখস্থ বিদ্যা আমার নাই, কিন্তু তোমাকে পাগলের মতো হলেও মুখস্থ বিদ্যা আনতে হবে, তাহলে বুঝতে হবে। বল এখান থেকে কারণ প্রশ্ন আছে যে অভিকর্ষ স্তরণ নিয়ে যত প্রশ্ন আছে যেভাবে আসো পারবা কিনা, যে অভিকর্ষ স্তরণের ফলে আমরা ওজনের সাথে কি ঘটতে পারে, কেন্দ্রে কেন শূন্য হলো, কোথায় সবচেয়ে বেশি। আর একটা বিষয় আছে যে
মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চল দিকে গেলে জি এর মান হ্রাস পায় না বৃদ্ধি পায়? বুঝতে পারো? একটু আগে, এখন দেখো নিজেরাই পারো যে জি এর সম্পর্কে নিচে কোনটি সঠিক, এভাবে দেখো অসুবিধা। যে এখান থেকে এটা ছিল আমার বিষুব, এখান থেকে যদি মেরুর দিকে যায় তাহলে ধীরে ধীরে কি কম পাবে, হ্রাস, আর হ্রাস পাবে বৃদ্ধি পাবে। উল্টা করো না, যদি মেরু থেকে বিষুবের দিকে আসি তাহলে আর বৃদ্ধি হবে, জি হ্রাস পাবে। তাহলে এর সাথে আমি এখান থেকে ডাব্লিউ বলতে পারবো, বৃদ্ধি, যেভাবে আসুক পারবো না। এই কারণে বলছি পড়লে ঠিক এইভাবেই বল, যে একটা বিষয় কমপ্লিট করে রাখ, যাতে আমার রিটেন আসুক, প্রিলি আসুক, যেভাবে ঘুরে প্রশ্ন আসুক না কেন আমি যেন অ্যান্সার করতে পারি। ঠিক আছে? শুধু মুখস্থ করবো না, বড় ভাইদের দেখতে হবে। বুঝছো? যে ওই প্রিলির গাইড কিনে একবার মাথাটুকু প্রশ্ন আমি মুখস্থ করে গেছি। এটা করে আলটিমেট দুই একজন হয়তো সফল হতে পারে, বেশিরভাগই হয়। এটা মাথায় রেখো। ও প্রশ্ন ব্যাংকটা কি? ছিল প্রশ্ন ব্যাংক বাজারে প্রশ্ন থাকলেই হলো, নির্দিষ্ট গাইডের কথা আমি বলতে পারি। ঠিক আছে? বাজারে যতগুলো গাইড আছে 10 থেকে 50 পর্যন্ত, এখন তো 50 হয়ে গেছে প্রিলিতে জানালিতে, 10 থেকে 50 পর্যন্ত যত প্রশ্ন আছে প্রশ্নগুলো একবার সমাধান করবো, দেখবা অনেক বেশি প্রশ্ন তুমি পাবে যেকোনো বই। ঠিক আছে? এখন শুধু যে বিসিএস এর প্রশ্নটা সমাধান করবা তা না, বিসিএস এর প্রশ্ন সমাধান করবা, ব্যাংকের করবা, নন ক্যাডার প্রশ্ন, যত প্রশ্ন আছে প্রশ্ন সমাধান করলে যে সুবিধাটা হয়, ধারণাটা বাড়ে যে কি টাইপের প্রশ্ন আসে। ঠিক আছে? আর ওই যেটা বললাম একই প্রশ্ন একটু অপশন ঘুরে পরের বার আসে, পরের বার না হলে 10 বিসিএস 5 বিসিএস পরে আবার আসে। তো তুমি 10 থেকে 50 পর্যন্ত কমপ্লিট করতে পারো, এখন মতো তুমি অনেকগুলোই পাও। ওই যে বললাম যদি প্যাটার্নটা এরকম হয়, যে একটা অপশন শুধু যদি মুখস্থ না করে কমপ্লিট ভেঙে যদি করতে হয় তাহলে দেখবো তুমি অনেকগুলোই পাবে। ঠিক আছে? এনপিএন ট্রানজিস্টরে প্রধান চার্জ বা মূল। ঠিক আছে? এটা হচ্ছে 47। অপশনগুলো দিছি, এনপিএন ট্রানজিস্টরের প্রধান চার্জ বাহক মুখস্থ করে ফেলবো। মুখস্থ করার পরে পরের বার দিয়ে দিল পিএনপি ট্রানজিস্টরের প্রধান চার্জ বাহক। ট্রানজিস্টর দুই রকম আছে, এনপিএন আর পিএনপি, সেটাও মুখস্থ করবো। বা রিটেন এসে আর তখন 2 লাইন লিখতে পারবো। বারবার বলছি প্রিলির আগে রিটেন শেষ করতে যদি পারো তাহলে ভালো একটা চাকরি হবে। আর প্রিলি হলে প্রিলি পাস করার পরে শুধু কষ্ট করে রিটেনটা দিল, আচ্ছা কি গেল এক্ষেত্রে একদম বড় অ্যান্সারটা কোনটা, কোনটা হবে অ্যান্সার কোনটা হবে, এই কনফিডেন্স রাখা লাগে। আমার এর জন্য না, ওই যে আমার ভাইয়ের সাথে ছিল, এখন সেমিনারে গেছি তো ফিজিক্সে সায়েন্স পড়া শুরু করছে, এখন যেটা অ্যান্সার ধরে সেটা বলে ফেলতেছে, তখন ওটা কিসে মানে কোন কোন সাবজেক্টে পড়ছে, যখন বলছি ফিজিক্সের সাথে সাথে বলছি সরি আমার আসলে বেশি কিছু বলার না, কারণ উনি ফিজিক্সে ছিলেন। ঠিক আছে? তোমরা সায়েন্স পড়ে আসছো না, এনপি ট্রানজিস্টর পড়ে আসছো, পিএনপি ট্রানজিস্টর পড়ে আসছো না, তাহলে বলো যেখানে কোনটা মনে নাই, একবারে কনক্রিট ধারণা রাখবা, ভাইভাতে হোক যেখানে হোক রিটেনে হোক, অ্যাকুরেট বিষয় না লিখতে পারলে নাম্বার উঠবে না, এটা মাথায় রেখো। মনে করো যে এসএসসির মধ্যে যে বুদ্ধি প্রক্রিয়া দিয়ে প্রশ্ন অ্যান্সার করে আসবা, ওরকম করলে কিন্তু সত্যি বিসিএস এর নাম্বার পাবো না। ওখানে খুবই ভালো লেখার পরেও 60% নাম্বার ম্যাক্সিমাম যে পায় তারও 60% হবে। তার মানে কি করবে, খাতা দেখে চিনতে হবে। খাতা দেখবে হচ্ছে সব আমরা ওই ইউনিভার্সিটির রিটায়ার্ড প্রফেসর, ওই স্যাররা যখন খাতা দেখে না, ওনারা তো মুরব্বী মারা বলে, যারা হলো 60% হচ্ছে ফার্স্ট ক্লাস, বুঝলি তারা, আর আমরা কত 80% 90% এর নাম্বারের মানুষ, খাতা দেখতেছে কারা 60%। ওনাদের কাছে
40-50 গেলে মনে হয় এত নম্বর পাই কেন, ঠিক আছে? এটা কিন্তু খুব কঠিন। আমরা তো ওই সৃজনশীলের শুরুর দিকে আসছি, তো তখন নাম্বার শুরুতে কত এ প্লাস পাইতে কত 4000 5000 সারা বাংলাদেশে, আর এখন 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে। এর কারণ কি জানো? খাতা দেখছে তারা, যারা 60% নাম্বারের ওই যে ফার্স্ট ক্লাস, হায়ার ফার্স্ট ক্লাস 45%, ওই সালা যখন দেখে যে 60% উপর নাম্বার তারা দিতে মন চায় না। কারণ কি? সে তো পায় নাই, এটাই স্বাভাবিক। সে কারণে নাম্বার কিন্তু ম্যাক্সিমাম তুলতে পারো না। সেইভাবে কি খাতা লিখতে হবে। এখন ট্রানজিস্টর হয় কি, যার 3টা টার্মিনাল থাকে, যার 3টা টার্মিনাল থাকে তাকে বলা হয় ট্রানজিস্টর। 3টা টার্মিনাল কি কি? এন, একটা এন টাইপ, একটা পি টাইপ, আর একটা হলো এন টাইপ। মনে রাখবা এন টাইপ মানে হলো এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার, মেজরিটি চার্জ ক্যারিয়ার মানে কি? এন মানে হলো কি এন টাইপ ম্যাটেরিয়ালস কারা, যেখানে সর্ব মেজরিটি চার্জ ক্যারিয়ার থাকবে কার? ইলেকট্রন। সাথে সাথে মনে রাখবা এইখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার থাকবে হলো হোল, মানে হচ্ছে পজিটিভ, ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ। তাহলে এন টাইপের মধ্যে মেজরিটি চার্জ ক্যারিয়ার কারা থাকবে? ইলেকট্রন। আর মাইনরিটি থাকবে হোল বা পজিটিভ চার্জ, ঠিক আছে? তাহলে পি টাইপে কি থাকবে? উল্টা। পি টাইপে মেজরিটি থাকবে হলো তোমার হোল বা পজিটিভ পজিটিভ চার্জ, আর এখানে মাইনরিটি থাকবে তাহলে কি? এখন তুমি খেয়াল করো, আমার দিছে কি এন পি এর, দুইটা এন মাঝখানে একটা পি, দুইটা এন এর মাঝে একটা থাকে কি? পি টাইপ। দুইটা পদার্থ, 3টা পদার্থ, একটা দুইটা এন টাইপ আর একটা পি টাইপ। তাহলে এখন মেজরিটি কি হবে? অ্যান্সার বলো। দুইটা এন আছে, এন এর মধ্যে দুইটা আছে মেজরিটি আছে ইলেকট্রন, আর একটা মেজরিটি আছে প্লাস। তাহলে টোটাল মেজরিটি এন পি এন এ কি থাকবে? বুঝতে পারছি কিনা? এন প্লাস পি প্লাস এন একসাথে। এইখানে আছে ইলেকট্রন বেশি, এখানে ইলেকট্রন বেশি, এইখানে প্লাস বেশি বা হোল বেশি। তাহলে আলটিমেট বেশি কোনটা আছে? ইলেকট্রন। তাহলে আনসার কোনটা হবে? ইলেকট্রন। মনে থাকবে? এবার যদি পিএনপি আসে তাহলে কি থাকবে? অ্যান্সার করতে পারবো তো? এই মেয়েটা বেশি দেখেন চাকরির ক্ষেত্রে এই পাশ কারা করতে ভালো লাগছে, এই ভালো লাগাটা যদি আনতে পারো তাহলে দেখবো সহজ হবে, কারণ সত্যি কঠিন। ঘন্টার পর ঘন্টা এমন হয়েছে বই ধার করে আনছি, ধার মানে কি এক ফ্রেন্ড বই কিনছি পাশের রুমে, ওই বইটা এনে এক রাত্রে বা 2 রাত্রের মধ্যে পড়ে আবার তাকে ফিরেছি একটা বই। কিনতে হবে না তাও, এই ভালো লাগাটা যদি কোনোদিন আসে এটা আনতে পারো ভিতরে, তাহলে পরে শান্তি পাবে। আর যদি মনে করো যে না ছেলে বিসিএস দিচ্ছে, মেয়ে বিসিএস দেয়, এই সার্টিফিকেট দিয়ে একটা ভালো জায়গায় বিয়ে শাদী করে চলে যাবে, তাহলে সেটা আলাদা। নিজের দেখো আরেকটা, এটা দেখে শিখো। এটা কোথায়? কিছুদিন কোচিং নিতে এটা থাকবে রূপপুর নিয়ে। রূপপুর কোথায়? পাবনা, তাই না? ওখানে কি তৈরি হয়েছে? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, তাই না? এখান থেকে কি তৈরি হবে? কত মেগাওয়াট? 12,000। 2টা প্ল্যান্ট আছে, একটা 1200 আর 1200। আমরা একটা অন্তত চালু করতে পারছি, তাই না? 1200 আর 1200 মোট 2400 মেগাওয়াট। এটা মনে রাখছি।
লেখা হোক। এখন প্রশ্ন যেটা আসছে দেখো 46-এ যে ইউরেনিয়ামের কোনটি বেশি ব্যবহার হয়। ইউরেনিয়ামের আইসোটোপ আছে, ঠিক আছে, এই আইসোটোপ গুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ব্যবহার হয় বলতে পারবো? দুই টাইপের প্রশ্ন আসে, কোনটি সবচেয়ে বেশি ব্যবহার হয় আর কোনটি সবচেয়ে বেশি পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় 238 আর সবচেয়ে বেশি ব্যবহার হয় 245। ঝামেলা কোথায় এখানে? এই কারণে প্রশ্নটা দিচ্ছি। ইউরেনিয়াম আমরা যখন এটা করছি না, এরকম তিনটা করছি না ছোটবেলায়, হাইড্রোজেন, সোডিয়াম আর ইউরেনিয়াম। ইউরেনিয়াম মানে আছে 235 ইউরেনিয়াম, 230 ইউরেনিয়াম। এর মধ্যে মনে রাখবা এইটা সবচেয়ে বেশি কেমিতে আসে, সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এখন এইটুকু হলেই ঠিক ছিল। এই 46-এ এটা আসছে, 50-এ আসছে কিভাবে? ওই যে পারমাণবিক চুল্লি আছে না, ওইখানে মডারেটর বলে একটা শব্দ আছে। চুল্লিতে মডারেটরের আছে, তুমি যদি এটা আমি মুখস্থ করে যাইতা যে পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। মডারেটর কি? 47-এ আছে দেখবা যে নিউট্রনকে নিয়ন্ত্রণ করে কোন। একই প্রশ্ন, মানে একই বিষয়ের মধ্যে নিউট্রনকে নিয়ন্ত্রণ করে। এখন নিউট্রনের কাজ এখানে কোথায় মনে আছে? ইতিহাসে দেখো আরেকটা হয় যে চুল্লিতে কোন বিক্রিয়া, সবগুলো যদি তুমি এক জায়গায় করে পড়তে পারো তাহলে আমি একই কথা বারবার বলছি, সব বিষয় যদি এই টপিকটা এক জায়গায় করে রাখতে পারো তাহলে যেভাবে প্রশ্ন হোক তুমি আনসার করতে পারো। এইখানে কি বিক্রিয়া ঘটে? ফিশন না ফিউশন? একজন বলবো ফিশন, একজন ফিউশন, দুইটাই তো একটা জিনিস মনে রেখো, ফিশন আর ফিউশন এই দুটার মধ্যে আমরা ফিউশনটাকে নিয়ন্ত্রণ করতে পারি। কোনটা নিয়ন্ত্রণ করতে পারি? এইটা আমরা এখন পারি না। এইটা ঘটে হচ্ছে সূর্যের মধ্যে, এটা একটা পৃথিবীতে আছে। ফিউশনটা ঘটে কোথায়? সূর্যের মধ্যে। দেখবা সিলির প্রশ্নে আছে, দেখবা যে সূর্যের মধ্যে নিচে কোন বিক্রিয়াটি ঘটে, নাকি বিক্রিয়া? ফিউশন বিক্রিয়া। আবার একই জায়গায় প্রশ্ন আছে যে সূর্যের মধ্যে কি গ্যাস থাকে? হাইড্রোজেন, হাইড্রোজেন আর হিলিয়াম। হাইড্রোজেন একসাথে হয়ে তৈরি করে হিলিয়াম। এই যে হাইড্রোজেন দুইটা একসাথে হয়ে হিলিয়াম তৈরি করলো, এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফিউশন বিক্রিয়া। মনে থাকবে কি হবে? হাইড্রোজেন থেকে তৈরি হবে হিলিয়াম। এইটা বলতেছে কি বিক্রিয়া? ফিউশন বিক্রিয়া। বুঝতে পারছি? সূর্যের মধ্যে কোন বিক্রিয়া ঘটে? সূর্যের মধ্যে কোন গ্যাস থাকে? এখন ধরো ক্যান্সার দিতে অসুবিধা নেই। এরপরে ফিউশনটায় হয় কি, একটা নিউট্রন থাকে, সে যে 235 ইউরেনিয়ামকে আঘাত করে, তিনটা রে আসে নিউট্রন, নিউট্রন কণা আছে, তারপর কি আছে? আলফা কণা, বেটা কণা আর গামা কণা। এটা নিয়ে প্রশ্ন আসে। তার মধ্যে আছে নিউট্রন। তুমি বললাম 47-এ দিছে, দেখবা নিউট্রনকে নিয়ন্ত্রণ করতে হয়। নিউট্রনের স্পিড যদি বেশি হয় তখন বিস্ফোরণ হয়। নিউট্রনের স্পিড অনেক বেশি হলে চুল্লিতে বিস্ফোরণ করতে, যাতে স্পিড কমায় দিতে হয়। এই কমায় দেওয়ার কাজটা কে করবে? ঠিক আছে,
নিউট্রাল কন্ট্রোলার বলে, মানে ইংলিশে বলে কন্ট্রোলার, ওরা আরেকটা নাম আছে মডারেট। ওটা ওই যে মডারেট করে দেয়, এটা হচ্ছে মডারেট। ঠিক আছে, নাম একই, কিন্তু ভিতর থেকে দূরে দূরে কোশ্চেনগুলো করতে হবে। আমাদের সমস্যা হয় যে একটা দিকে মুখস্থ করে ফেলি, বাকিটা আর ঠিক অ্যান্সার করতে হবে, এই কারণে সেই নাম্বারটা করতেছি। এরপরে যে কাজটা করে, এরপরে কি একে নিয়ে ফেলে নিজের মধ্যে। এটা হচ্ছে নাইন ফুট, এই যে এর মধ্যে নিয়ে নিব, ওকে গ্রাস করে নেয়, এবং সেই গ্রাস করাটা হলো অতিশয় স্বল্প সময়, যেগুলো তো মাইনাস 20 সেকেন্ড। তোমরা বুঝো, এক সেকেন্ডে একের পর 22 শূন্যতে যে সংখ্যা হয় সেটাতে ভাগ করলে যত অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে ওকে ভেঙে ফেলে। এই সময়ের মধ্যে তাকে রিসিভ করবে নিউট্রনকে, করে আবার ভেঙে ফেলবে। এই ভেঙে ফেলাটার নাম হচ্ছে ফিশন। ভেঙে ফেললো, এটা ফিশন। ভেঙে ফেলে হয় কি, এখান থেকে আরো 2টা মৌল বের, ধরে এই 3টা মৌল বের হলো, সাথে সাথে 3টা নিউট্রন বের করবে। ইউরেনিয়ামকে ভেঙে বেরিয়াম আর ক্রিপ্টন, 2টা বের করবে। সে অত জটিল চাইতেছিল, 2টা মৌল বের করবে, সাথে বের করলো কয়টা, 3টা নিউট্রন। এই 3জন যে আবার 3টা ইউরেনিয়ামকে যে আঘাত করে, খেয়াল করছো? একটা ইউরেনিয়ামগুলিতে আঘাত করলো, আঘাত করার পরে আর বি 2টা বের হলো, বের হওয়ার সাথে সাথে আবার 3টা নিউট্রন বের। এই 3টা দিয়ে আবার আসলে ইউরেনিয়ামকে আঘাত, আবার কয়টা বের করবে, আবার 3টা বের করবে, এও 3টা বের করবে। এরা আবার এখন 3টা করে বের করবে। এই জন্য এই বিক্রিয়াটার নাম কি, চেইন রিঅ্যাকশন। এই জন্য ফিশন বিক্রিয়া এক প্রকার চেইন রিঅ্যাকশন। ঠিক আছে, তো ওই যে এত অল্প সময়ের মধ্যে এত পরিমাণ আঘাত, এবং প্রত্যেকটা আঘাতে প্রত্যেকটা বিক্রিয়া প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট, প্রায় 200 এমইভি এনার্জি বের করে। এই এমইভিটা হচ্ছে এনার্জি লেভেল, শক্তির একক। শক্তির এককটা কি, মেগা ইলেকট্রন ভোল্ট। প্রত্যেক আঘাতে এত পরিমাণ এনার্জি বের করবে, তাহলে ওইখানে যদি নিউট্রনকে নিয়ন্ত্রণ না করো তাহলে কি করবে, বিস্ফোরণ ঘটবে না। এই কারণে নিউট্রনকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, করতে পারবা, যেভাবে বলতে হবে ভেঙে ভেঙে, মানে একটা কিন্তু বিষয়, কিন্তু করতে হবে অনেকগুলো পেঁচাই নিয়ে তার সাথে, তাহলে তুমি এই জায়গায় চলতে হতে পারবে।